কর্নেল আবু তাহের বাংলাদেশের ইতিহাসে খুবই আলোচিত একটি নাম। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। আমরা যেটা জানি যে মুক্তিযুদ্ধের শুরুতে তিনি ছিলেন পাকিস্তানে, সেখান থেকে পালিয়ে ভারতে আসেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন। এক পর্যায়ে তাকে সেক্টর কমান্ডারের দায়িত্ব দেওয়া হয় এবং 1971 সালের নভেম্বর মাসে একটি অভিযান পরিচালনাকালে মাইন বিস্ফোরণে আহত হন তিনি। পরবর্তীকালে তার একটি পা কেটে ফেলতে হয়। অসীম সাহসী এই মুক্তিযোদ্ধা তার মাতৃভূমিতে ফিরে আসেন ক্র্যাচে ভর দিয়ে। পরবর্তী জীবনটাও তার খুবই ঘটনাবহুল। অল্প কিছু সময়ের মধ্যে বহু ঘটনার সঙ্গে জড়িয়ে যান তিনি, এবং আমরা যেটা জানি যে জিয়াউর রহমানের সময় সামরিক আদালতের রায়ে কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড কার্যকর হয় এবং এটা নিয়ে নানা রকম সমালোচনা রয়েছে। মহিউদ্দিন আহমেদের খুবই আলোচিত একটি বই বিএনপি সময় অসময়, সে বইতে কর্নেল তাহেরকে নিয়ে একটি অধ্যায় রয়েছে যেটির শিরোনাম হচ্ছে তাহের মুজিব প্রতারণা করেছেন। সেখানে সামরিক আদালতে দেওয়া কর্নেল তাহেরের একটি জবানবন্দির উল্লেখযোগ্য অংশ বর্ণিত আছে। কর্নেল তাহের সমকালীন বাংলাদেশ নিয়ে তার যে মনোভাব এবং মুক্তিযুদ্ধকাল সময়কার বেশ কিছু ঘটনা খুবই স্পষ্টভাবে উল্লেখ করেন। জেনারেল ওসমানীর উপর যে তার এক ধরনের ক্ষোভ ছিল সেটা জবানবন্দিতে স্পষ্ট হয়। তিনি বলেন, এটা মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা, তিনি বলেন যে ওসমানীর জীবনটা ছিল খুব আরামের, ঘুমানোর জন্য তার একটা নিরাপদ আবাস ছিল এবং সেক্টর সদর দপ্তরগুলো ঘুরে ঘুরে দেখার মতো অঠেল সময় ছিল তার, কিন্তু যা চলছিল তা নিছকই মুক্তিযুদ্ধের সঙ্গে তামাশা। নেতারা ছিলেন কাণ্ডজ্ঞানহীন। জনযুদ্ধ আর প্রথাগত যুদ্ধের মধ্যে অনেক ফারাক। কর্নেল ওসমানী এটা বুঝতেন না। তারপর আমি তাহেরের দুটো কনসার্ন খুব স্পষ্ট দেখি। একটা হচ্ছে আমাদের যে অস্থায়ী সরকারের যে সদর দপ্তর ভারতে ছিল, এটা নিয়ে তার একটা আপত্তি ছিল। তার খুব আগ্রহ বা ইচ্ছা ছিল যে সেই সরকারটা যেন বাংলাদেশের কোনো মুক্ত অঞ্চলে নিয়ে আসা যায়, এবং আমাদের সেক্টরগুলোর যে সদর দপ্তর ভারতে ছিল এটা নিয়েও তার আপত্তি ছিল। তিনি যেটা বলেছেন যে একটা মুক্ত এলাকায় অস্থায়ী সরকারকে সরিয়ে আনতে পারলে অনেক সমস্যার সমাধান করা যেত। সেক্টর সদর দপ্তরগুলো ও সব কর্মকর্তার উচিত ছিল ভারতীয় ভূখণ্ড ছেড়ে বাংলাদেশের ভেতরে চলে আসা। আমি এই প্রস্তাব দিলে মেজর জিয়া তখনই একমত হন। সেক্টর কমান্ডারদের একটা সভায় কর্নেল ওসমানী, মেজর খালেদ মুশাররফ ও মেজর শফিউল্লাহ এই প্রস্তাবের বিরোধিতা করেন। তারা সেক্টর হেডকোয়ার্টারগুলো বাংলাদেশের ভেতরে নিয়ে আসার বিরোধিতাই শুধু করেননি, তারা মেজর জিয়ার ব্রিগেডকে আমার সেক্টর থেকে সরিয়ে দেন। 16ই ডিসেম্বরের পর থেকে ভারতীয় সেনাবাহিনীর যে ভূমিকা, এটার একটা তীব্র সমালোচনা আছে কর্নেল তাহেরের জবানবন্দিতে। তিনি যেটা বলেছেন, 16ই ডিসেম্বর বাংলাদেশ ভারতীয় সেনাবাহিনীর খপ্পরে পড়ল। নেতৃত্বের নির্লিপ্ততা ও দেউলিয়াপনা ও অযোগ্যতার কারণে অস্থায়ী সরকার ছিল অকার্যকর। ফলে ভারতের নাক গলানোর সুযোগ তৈরি হয়। ভারতীয় ভূখণ্ডে থাকার কারণে আমাদের নিয়মিত বাহিনী ছিল মানসিকভাবে দুর্বল ও নতজানু। ভারতীয় বাহিনী যখন বাংলাদেশের পবিত্র মাটিতে পা রাখল, তখন তারা একটা দখলদার বাহিনীর মতোই সব কিছু কবজা করল। শুরু হলো মতবিরোধ। মুজিব সরকার সেনাবাহিনীর উন্নয়নের চরম অবহেলা দেখালো। রক্ষী বাহিনীর মতো একটা কুখ্যাত আধা সামরিক বাহিনী তৈরি করল। রক্ষী বাহিনী তৈরিতে ভারতের কর্মকর্তা ও উপদেষ্টারা সরাসরি জড়িত ছিলেন। শেখ মুজিবুর রহমান সরকারের তীব্র সমালোচনা করেন কর্নেল তাহের। তিনি বলেন, 75-এর 15ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের ভূমিকা সবারই জানা, কিভাবে একটার পর একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল, কিভাবে জনগণের গণতান্ত্রিক অধিকার নিষ্ঠুরভাবে দমন করা হয়েছিল। আমাদের লালিত সকল আকাঙ্ক্ষা, স্বপ্ন ও মূল্যবোধ একের পর এক ধ্বংস করা হয়েছিল। গণতন্ত্রকে অত্যন্ত নোংরাভাবে কবর দেওয়া হয়েছিল। জনগণকে পায়ের নিচে পিষে জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল প্যাসিস্ট এক নায়কতন্ত্র। কর্নেল তাহেরের এই জবানবন্দির পরে একটা ছোট নোট আছে লেখক মহিউদ্দিন আহমেদের। তিনি যেটা বলেছেন, কর্নেল তাহেরের মতে শেখ মুজিব বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছেন, সেনাবাহিনীর উন্নয়নের চরম অবহেলা দেখিয়েছেন এবং চালু করেছেন পেশিবাদী এক নায়কতন্ত্র। মুজিব সরকারকে উৎখাত করাই তাহেরের ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায়। এজন্য তাহেরকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শুরুতে আমি যেটা বলেছি যে কর্নেল তাহের বাংলাদেশের ইতিহাসে খুবই আলোচিত একটি নাম। আপনি তাকে সমর্থন করতে পারেন, তার প্রশংসা করতে পারেন, তার সমালোচনা করতে পারেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসে আপনি কর্নেল তাহেরকে উপেক্ষা করতে পারবেন না।